তবে তুমি এতটুকু বিশ্বাস তোমার বরের উপর রাখতে পারো, সে তোমার হক খোয়ায়নি। তনুজা, তোমার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ কখনো আমাকে ঠকিও না। এমন কিছু করো না যাতে কোনো একদিন আমাকে বলতে হয় দিন শেষে আমি আবার ঠকে গেলাম, আবার সেই মেয়ে জাতির কাছে প্রতারণা পেলাম, সেই মেয়ে জাতির থেকে। তনুজার হাঁসফাঁস ঠেকছে। মানুষটা কত সুন্দর তার কথা অবলীলায় বলে ফেললো, আর তনুজাকে তার থেকেও পবিত্র তুলে ধরলো। তনুজার বিবেক দংশন করতে থাকে। সে কি করে এখনো নির্লিপ্ত আছে? তারও কি উচিত নয় অতীতটা বলে দেওয়া? তনুজার মন সিদ্ধান্তহীনতায় ভুগছে। ওদিকে তনুজার চুপ থাকাকে ইভান মৌন সম্মতি ধরে নেয়। তনুজার দিকে মাথা ঝুঁকিয়ে নেয় ইভান। তনুজা দ্বিধা আর দ্বন্দ্বের দোলাচল থেকে বেরিয়ে আসে। কাঁপা কাঁপা গলায় বলে সে, ইভান, আমার আপনাকে কিছু বলার আছে। তনুজার হাওয়াই মিঠাইয়ের মতন তুলতুলে গালে গাল ঠেকায় ইভান। ইভানের খোঁচা খোঁচা দাড়ি তনুজার সফট গাল ছুঁয়ে যাচ্ছে। ইভান লো ভয়েসে বলল, বলো। তনুজা বুক ভরে শ্বাস নিয়ে চোখ বন্ধ করে বলল, ইভান, আমার অতীতটা আপনার জানা জরুরি। আর বিশ্বাস করুন, বিয়ের পর থেকে আমি সেসব ভুলে যাওয়ার চেষ্টা করে আসছি। আমি সেদিকে ফিরেও তাকাইনি। আমার পৃথিবী আপনি কেন্দ্রে গড়ে তুলতে চাইছি। প্লিজ, আপনি ভুল বুঝবেন না। পরপর তনুজার সবটা বলে। একসময় দিব্যের সাথে তার রিলেশন ছিল। পুরোটা বলে তৃষার কাহিনী। দিব্যের নাম শুনে ইভানের মাথায় আকাশ ভেঙে পড়ে। তনুজার কোমর থেকে হাত দুটো আলগা হয়ে আসে। তৎক্ষণাৎ ইভান দু কদম পিছিয়ে যায়। দিব্যের হঠাৎ বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত সব মস্তিষ্কে নাড়া দিতে থাকে। ইভান প্রচন্ড অপরাধ বোধে ভুগতে থাকে। ইভানের বিবেক তাকে ধিক্কার দিচ্ছে। ছি ইভান, ছি। তোর আর দিব্যির মধ্যে পার্থক্য রইল কি? ছোট ভাইয়ের প্রেমিকাকে বিয়ে করে নিলি। যতই দ্বিগুণ জোর করুক, তোর কি উচিত ছিল না বিয়ের আগে মেয়েটির সাথে একটাবার কথা বলে নেয়া? ঘুমন্ত মস্তিষ্ক যেন এবার জাগ্রত সচল হয় ইভানের। ইভান দপ করে দোলনায় বসে পড়ে, দুই হাতে মুখ ঢেকে নেয়। ওদিকে তনুজা থর থরিয়ে কাঁপছে। রেলিং ঘেঁষে জমিনে বসে পড়ে তনুজা। দীর্ঘ সময় গড়ালো, দুজনে নীরব রইল। দিব্য বাইরে চলে যাচ্ছে, মামনি খুব অসুস্থ। ইভানের কি করা উচিত বুঝে আসছে না। অনেকটা সময় গড়িয়ে যাওয়ার পর ইভানের মস্তিষ্ক সজাগ হয়। ইভান অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয়। পাথরের মূর্তির মতন ঠাই বসেই বলল, এই বিয়েটা তো জোর করে হয়েছে, তাও ভুল বোঝাবুঝিতে। আর আমরা দুজনই তো এই জোর করে নাবে মাত্র বিয়ের দোহাই দিয়ে আছি। এবার আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি কালকেই উকিলের সাথে কথা বলবো আমাদের ডিভোর্সের জন্য। যেহেতু বিয়েটা চাপে পড়ে হয়েছে, তাই এটাকে সারা জীবন টেনে বেড়ানোর মানে হয় না। তুমি চিন্তা করো না, আমি আমার তরফ থেকে তোমাকে মুক্তি দেব। এখনো সময় আছে, তুমি দিব্যর সাথে জীবনটা গুছিয়ে নিতে পারবে। এই ব্যাপারে তোমাকে কেউ দায়ী করবে না। সমস্ত দায়ভার আমি নিজেই বহন করব। তনুজার ভীষণ কান্না পেল। হাঁটুতে মুখ গুজে ঝরঝরিয়ে কেঁদে উঠল। কারো ধাক্কাতে হুঁশ হয় তনুজার। দপ করে চোখ মেলে চাইতেই হালকা সবুজ আলোয় আলোকিত হওয়া ছাদ দেখতে পায়। পরপর ইভানের দিকে নজর পড়ে। সে কিনা উদ্বিগ্ন হয়ে তনুজার মুখের দিকে ঝুঁকে আছে। ঘুমের মধ্যকার কান্নার শব্দ কেমন বাইরে করে আসছিল। তনুজা নড়ছিল আর শব্দটা হচ্ছিল। ইভানের ঘুম ভেঙে যায়। তড়িৎ তনুজার পাশে ঝুঁকে এক হাতে তনুজাকে ধাক্কা দিয়ে হালকা স্বরে ডাকে, তনুজা, তনুজা, ঠিক আছো তুমি? তনুজার শ্বাস প্রশ্বাস দ্রুত ওঠানামা করছে। অস্থির চিত্তেই চোখের কালো মণি এদিক ওদিক ঘুরিয়ে ঘরময় নজর বুলায়। উফ, তার মানে এটা দুঃস্বপ্ন ছিল। এতক্ষণ স্বপ্ন দেখছিল এটা ঠাওর করে তনুজা। তবুও রীতিমতো বুকটা ধরফরিয়ে কাঁপছে তার। সাথে গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে, হাত পা অবশ হয়ে আসছে। শুকনো ঢোক গিলে তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসে তনুজা। তারপর
তারপর আচমকা ইভানের বুকে গা এলিয়ে দেয়। মাথাটা ইভানের বুকের উপর পড়ে। ইভান এক হাতে তনুজাকে আগলে নেয়। তনুজা হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছে অনুমান করে ইভান। তনুজার শরীর থরথরিয়ে কাঁপছে। ইভান অনুভব করে সেই কম্পন। ইভানের হাতটা তনুজার চুলের ভাঁজে যায়। মাথায় হাত বুলিয়ে বলল, তনুজা, কি হয়েছে? দুঃস্বপ্ন দেখেছো? ইভানের বুকে তনুজার মাথা। ইভানের হার্টবিট শুনতে পাচ্ছে সে। মানুষটাও তাকে নিয়ে নিশ্চয়ই ঘাবড়ে গিয়েছে। এই যে কেমন দ্রুত গতিতে হৃৎপিণ্ডটা চলছে। তনুজার চোখ দুটো বুজে নেয়। পরম একটা শান্তির জায়গায় মাথাটা রেখেছে এমন অনুভূতি হচ্ছে। আজ প্রথম সজ্ঞানে ইভানকে জড়িয়ে আছে সে। তবে আজ কোনো দ্বিধা হচ্ছে না। কেমন শান্তি শান্তি অনুভব হচ্ছে। মনে হচ্ছে তার জন্য এই পৃথিবীতে একমাত্র শান্তির আবাসস্থল এই বুকটা। তার জন্যেই বোধহয় সৃষ্টিকর্তা এই প্রস্ত বুকটা বরাদ্দ রেখেছিল। স্বপ্নের কথা আর দৃশ্য মনস্পটে ভাসতেই ভয়ে শিউরে উঠছে তনুজা। ইভান দুই হাতে তনুজাকে আগলে নিয়ে ফের বলল, তুমি তো দেখছি খুব ভীতু মেয়ে। স্বপ্ন দেখে একদম নার্সারিতে পড়ুয়া বাচ্চাদের থেকেও বেশি ভয় পাচ্ছ। রিল্যাক্স তনুজা, রিল্যাক্স। এত ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি আছি তো। আমি আছি তো। কথাটা তনুজার অস্থির চিত্তে এক টুকরো প্রশান্তি নিয়ে আসলো। তনুজা ইভানের পিঠের টি শার্ট সহ আরেকটু শক্ত করে জড়িয়ে ধরলো। অনেকটা সময় এভাবেই কাটলো। ইভানের ভেতরেও একটা সুপ্ত অনুভূতি জন্মাতে থাকে। ভালো লাগায় আবেশিত হয় হৃদয়। ঝকঝকে তকতকের বড়সড় পরিপাটি আলিশান অফিস রুমের রিভলভিং কালো চেয়ারটায় বসে ইভান। হাত দুটো তার ল্যাপটপের কিবোর্ডে, চোখ দুটো স্থির স্ক্রিনে। কাজ করতে গিয়ে হঠাৎ তনুজার কথা মনে পড়ল। ইদানিং তার মন মস্তিষ্কের দখলদারিত্ব নেওয়া শুরু করেছে মেয়েটা। হুটহাট করেই তার তনুজার কথা মনে পড়ে যায়। এই যে এখন কাজের মাঝেও হঠাৎ তনুজার কথা মনে উঠল। ইভান স্ক্রিনের সময় দেখল, 3:45 বাজে। আজ ড্রাইভারকে বলে রেখেছিল তনুজাকে কলেজ থেকে বাসায় পৌঁছে দিতে। 3টায় ক্লাস শেষ হওয়ার কথা। তনুজাকে বাসায় ড্রপ করে দিয়েছে কিনা জানার জন্য ফোন হাতে নেয় ইভান। এরই মধ্যে ফোনে বাড়ির নম্বর থেকে কল আসে। বাড়ি থেকে এই সময় হঠাৎ কল? ভাবতে ভাবতে ফোন রিসিভ করে ইভান। ফোনের ওপাশ থেকে নৃত্যের বলা কথা শুনে ইভান উদ্বিগ্ন হয়। সেকেন্ডেই চোখে মুখে চিন্তার ছাপ পড়ে। কণ্ঠে ঝরে পড়ে সমস্ত উদ্বিগ্নতা। তনুজা, কি হয়েছে তনুজার? সময়টা ছিল দুপুর 2:55। লাঞ্চের পরের ক্লাসটা ছিল আজকের শেষ ক্লাস। ক্লাস শেষ করে তনুজা করিডোর দিয়ে যাচ্ছিল। এমন সময় একটা সিনিয়র ছেলে তনুজাকে উদ্দেশ্য করে এক হাত উঁচিয়ে ডেকে উঠল, হে হোয়াইট ড্রেস পরিহিতা। বাক্যটা কর্ণকুহরে পৌঁছতেই তনুজার পা দুটো থেমে যায়। এক পলক অদূরে দাঁড়িয়ে হাত উঁচু করে ডাকা ছেলেটার পানে তাকালো। পরপর তনুজা নিজের কালো মিচমিচে মনি এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে চাইল। আশপাশ তাকিয়ে শিওর হয় এখানে হোয়াইট রঙের 3 পিস শুধু তার পরনেই। তার মানে ছেলেটা তাকেই ডাকছে। তবে ছেলেটির এহনো সম্বোধনে তনুজা হক চকায়, সরু দৃষ্টিতে তাকিয়ে রয়। ছেলেটি কয়েক কদম এগিয়ে আসতে আসতে পড়ল, হে ইউ, তোমাকেই বলছি। বিস্ময়ে তনুজার চিকন ভ্রুদয় গুটিয়ে যায়। জিভ দিয়ে নিম্নষ্ট ভিজিয়ে শুধোয়, আমি মানে আমাকে কি দরকার? আমার যদি ভুল না হয় ইউ ফারিস্তা নূর তনুজা। ইয়া। ছেলেটি সৌজন্যমূলক হেসে বলল, মাইকোলজি নিউ মিস তৃষা ম্যাম তোমাকে ডেকেছেন। ম্যামের চেম্বারে একবার দেখা করতে বলেছেন। কেন? বিস্ময়ে তনুজা চট করে প্রশ্নটা করেই ফেলল। ছেলেটা কাঁধ নাড়িয়ে বলল, আমি জানি না, তুমি গিয়েই জেনে নিও। ম্যামের কাছে দরকারে গিয়েছিলাম, সেই সময় ম্যাম আমার উপর ছোট্ট এই কাজটা দেন। আমার কাজ ছিল তোমাকে বলা, বাকিটা আমার অজানা। ছেলেটা শুকনো একটা হাসি দিয়ে তার বাক্য ব্যয় না করে চলে যায়। তনুজার ইচ্ছে হচ্ছে না তৃষার সাথে দেখা করতে। আবার কলেজের মিস ডেকেছেন, না গেলেও কেমন হয়। রূপা আজ আসেনি। বাকি ফ্রেন্ডদের থেকে বিদায় নিয়ে অনিচ্ছা সত্ত্বেও তনুজা যায়। তৃষার রুমের দোরগোড়ায় দাঁড়াতেই ভেতর থেকে মেয়েলে চিকন স্বর আসলো,
এসো এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তনুজা ভেতরে যায়, চোখ মুখে স্পষ্ট বিরক্তি তার, তবে যথাযথ কার্টেসি মেইনটেইন করে তনুজা। মৃদু স্বরে সালাম দেয়। তৃষা ফিচেল হেসে হাত দিয়ে ইশারা করে বলল। বসো। তনুজা অপ্রস্তুত কণ্ঠে তাড়া দিয়ে বলল। নো থ্যাঙ্কস, এভাবেই ঠিক আছে। কাইন্ডলি যদি বলতেন কি জন্য। তৃষা চেয়ারের হাতলে হাত দুটো রাখে, চোখে মুখে শয়তানি হাসি নিয়ে ঠোঁট চেপে বলল। বলো বলো, তার আগে বসে একটু রিল্যাক্স করো। তনুজা কাঁধের ব্যাগের ফিতা চেপে ধরে কয়েক কদম এগিয়ে গিয়ে বসলো। তনুজার সামনে টেবিল, তারপর তৃষা মুখোমুখি চেয়ারে। পেপার ওয়েট এক হাতে ঘোরাতে থাকে তৃষা। পরপর তনুজার দিকে স্থির চাউনিতে চেয়ে বলে উঠল। কেমন চলছে তোমার সংসার জীবন? কেমন চলছে প্রেমিকের বড় ভাইয়ের সাথে দিনকাল? শুভাকাঙ্ক্ষী হিসেবে তো নয়ই, বরং বিদ্রুপ তাচ্ছিল্য করে বলে তৃষা। শ্রবণ ইন্দ্রিয়ে কথাগুলো পৌঁছতেই শান্ত কোমল তনুজার চিত্ত সেকেন্ডেই কঠিন হয়ে আসে। রাগে সমস্ত কায়া ঘিন ঘিন করে ওঠে, সাথে চোখ মুখ শক্ত হয়ে যায়। পরপর তনুজা চোখ তুলে তাকিয়ে বলে উঠল। আমি যদি সজ্ঞানে থাকি তাহলে আমার ভুল হবে না। আমি এখন কলেজে আছি, আর আমার ডিপার্টমেন্টের একজন টিচারের সামনে আছি। বেয়াদবি না নিলে বলি, আমার সংসার নিয়ে আলোচনা সমালোচনা করার জায়গা এটা না। পড়াশোনা কোনো টপিক নিয়ে বলার হলে বলতে পারেন। আমার স্বামী সংসার নিয়ে আপনাকে কিছু বলতে আমি আগ্রহ নেই। সো কাইন্ডলি টপিকটা চেঞ্জ করুন। বোকা সহজ সরল কাদামাটির মতো নরম তনুজার কঠিন চিত্ত দেখে তৃষা বেশ অবাক হয়। ঠান্ডা গলার কঠিন কথাগুলো হজম করতে কষ্ট হচ্ছে তৃষার শুভ্র সুন্দর মুখশ্রী থমথমে হয়ে যায়। ভেতরে প্রতিহিংসার আগুন দপ করে জ্বলে উঠল তার। তৃষা কদিন ধরেই তককে তককে ছিল তনুজার সাথে কথা বলার জন্যে। সে তনুজার সাথে কথা বলে ইভান তনুজার সম্পর্ক কোন পর্যায়ে আছে তা জানতে আগ্রহী ছিল। কথা বলে কোনো ফাঁকফোকর পাওয়া যায় কিনা। আর সেদিনকার ইভানের আচরণ দেখে সে তো হিংসায় জ্বলে। তনুজার উপর সমস্ত রাগ হিংসা তরতরিয়ে কয়েক গুণ বেড়ে যায়। এখন তনুজাকে অপদস্থ করলে যেন একটু প্রশান্তি মিলবে তার অন্তরাত্মায়। তনুজার থেকে এরূপ প্রত্যুত্তর কোসপিন কালেও আশা করেনি তৃষা। রাগে ক্ষোভে ফর্সা মুখটা কালো করে চিবিয়ে চিবিয়ে বলল। আমার স্বামী যে জোরসে গলায় বলছো, তুমি কি জানো তোমার স্বামী একসময় আমার হবু স্বামী ছিল? আমি তার ফিয়ন্সে ছিলাম। সে আমায় ভালোবাসতো। তৃষা তার বাম হাতটা তনুজার সামনে মেলে ধরে, ভ্রু বাঁকিয়ে দেখিয়ে হিস হিসিয়ে বলল। এই রিংটা দেখছো না? এটা আমার বর ভালোবেসে নিজের হাতে আমার ইয়াররিংয়ে পরিয়ে দিছিল। চিকন লম্বা ধবধবে সাদা অনামিকা আঙ্গুলে হীরের আংটিটা জলজল করছে। আংটিটা যেন পুরো হাতটার সৌন্দর্য বর্ধন করেছে। আচমকা তনুজার ভিতরটা ধক করে উঠল। পরপর কিছু ভেবে মনকে প্রবোধ দেয় সে। তারপর প্রগাঢ় কণ্ঠে বলে ওঠে। সরি, আপনার একটু ভুল হয়ে গেল। মোটেই আমার বর আপনাকে রিং পরায়নি। তৃষার মসৃণ কপালে খাঁজ পড়ল। তৃষা বোকা বনে যায়, তিরিক্ষি গলায় শুধায়। এই তুমি জানো না আমার সাথে ইভানের বাগদান সম্পন্ন হয়েছিল? নাকি না জানার অ্যাক্টিং করছো? হ্যাঁ? তনুজা আলতো হেসে বলল। ইভান আপনাকে রিং পরেছিল সেটা মিথ্যে নয়, আর বিষয়টা আমি জানি না এও নয়। তবে সেই সময় ইভান না তো আমার বর ছিল, আর না তো আমি ওনার বউ ছিলাম, তাই আপনার কথাটা ভুল ছিল। সবসময় মেপে মেপে কথা বলা মেয়েটি আজ নিজের কথায় আর সাহসে চরম অবাক হচ্ছে নিজের উপর। তৃষার সম্মুখে এক দণ্ড থাকার ইচ্ছে আর রুচি কোনোটাই নেই তনুজার। নেহাতি টিচার বিধায় আসছে, তবে তৃষার কুরুচিপূর্ণ কথা আর সহ্য হচ্ছে না। তনুজা চোয়াল শক্ত করে চটজলদি উঠে দাঁড়ায়, কণ্ঠে নামলো তীব্র ঘৃণা। সেদিন ওনার চোখে স্পষ্ট আপনার জন্য ঘৃণা দেখেছি আমি, তাই বলছি প্লিজ এবার একটু ভালো হয়ে যান। রঙিন স্বপ্নার ছক্কষা বাদ দিন। আর হ্যাঁ, টাকা দিয়ে লোকের সাহায্যে জঘন্য কাজ করানোর শাস্তিকে একটু ভয় করুন। এখন ছাড় পেয়েছেন বলে যে সব সময় পেয়ে যাবেন এমনটা নয়। আর প্রকৃতির বিচার তো আছে।
আপনার সাথে বেহুদা কথা বলার সময় আর রুচি কোনোটাই আমার নেই। আসছি। এই বলে পা বাড়ায় তনুজা। কয়েক পা যেতেই থেমে যায়। তৃষা চেয়ারের হেডে কাঁধ এলিয়ে বলতে থাকে, তা এত দ্রুত এক্সকে ভুলে গেলে? এত টানের বরের প্রতি? তা তোমার বর জানে কি তার বউয়ের এক্স যে তার ছোট ভাই? তনুজার নিঃশ্বাস ঘন হয়ে আসছে। চারিপাশটা কেমন ঘুরছে। হঠাৎ করেই ভীষণ অস্থির লাগছে। তৃষা থেমে ফের বলতে থাকে। তনুজা পিছু ঘুরে চাইল। ইভানের কি রিয়াকশন হবে তা তার অজানা। তবুও নিজের আর তৃষার ফারাক চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে বলল, আলবাত আপনারা আমার মধ্যে ফারাক আছে। একজনের সাথে সম্পর্ক রেখে আমি তাকে লাফাতে লাফাতে বিয়ে করিনি, আর না তো আমি তাকে জোর জবরদস্তি করে বিয়ে করেছি। পরিস্থিতির শিকার হয়ে দুজনে বিয়েটা করি। আর এও নয় বিয়ের পর আমি অতীত নিয়ে আঁকড়ে ধরে আছি, আর না তো চেয়েছি। কোনোটাই নয়। আমি কোনোভাবেই তাকে ঠকাইনি। আর আপনি তো তাকে ঠকিয়েছেন, সেখানে নিজের সাথে আমাকে কম্পেয়ার করেন কি করে? তনুজা কথা না বাড়িয়ে বড় বড় শ্বাস ফেলে প্রস্থান করে। এক টুকরো চলন্ত কয়লা যেন তৃষার মুখে পড়ল। রাগে গজগজ করতে থাকে সে। তনুজা প্রস্থান করতেই কিছু ভেবে দাঁত কিরমিরিয়ে ফোনটা হাতে তুলে নেয়। কাঙ্ক্ষিত নম্বরে ডায়াল করে। 3 বারের মাথায় রিসিভ হয়। কর্কশ স্বরে বলে, কোথায় থাকিস? এতবার কল করছি, রিসিভ করিস না? ওপাশ থেকে বিবস্ব গলায় লিমন বলে, বল তুই, তোর কল তুলতে ইচ্ছে করে না। তোর জন্য আমার তিনটে দাওয়াত খোয়াতে হয়েছে। এখন ফলস দাওয়াত নিয়ে চলছি। ভয় আয় তোর ফোন ধরে আবার জীবনটারে খোয়াই না ফেলি। তোর কথা মতো কাজ করে হসপিটালাইজড হয়েছি। তোকে ডরাই বোন, তুই একটা আতঙ্ক মাইরি। তুই মানে এক অশনি সংকেত আমার জন্যই। তৃষা ধমকের সুরে বলল, টাকা বাদ দে, টাকা পেয়েছিলাম সেটা তো ভালো লেগেছিল। এমনি এমনি টাকা আসে না, তার জন্য কষ্ট কর, তাই এটুকুনি হজম করে নি। আমি হসপিটালে ছিলাম, তোর কাছে একটু। তৃষা থামিয়ে দিয়ে বলল, থাক, আমি যে জন্য ফোন দিয়েছি সেটুকু। দিব্য আর তনুজা তো রিলেশনশিপে ছিল, তা তাদের দুজনের কোনো ক্লোজ ছবি টবি আছে নাকি? তোর মতো সবাই নাকি? নিজের মতো সবাইকে ভাবিস কেন? রিলেশনে গেলেই তোর মাথা সবাই গা ঘেঁষে চিপকে থাকে নাকি? আর তনুজা অমন মেয়ে না। তনুজার গুণগান বাদ দিয়ে খোঁজ কর। ক্লোজ না থাকলে পাশাপাশি, যাই হোক একটা হলেই হলো। মাপ চাই বোন, আমি আর কিছু করতাম না। এবার দিব্য সোজা আমায় উপরে পাঠিয়ে দেবে, আমি ড্যাম শিওর। আর একটাও কথা না বলে খট করে কল কাটে লিমন। নৃত্যর ফোন কল আসার পর অমনি অফিস থেকে বাসায় ছুটে আসে ইভান। নৃত্য ফোনে বলে, বাবিমণি হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে সেন্সলেস হয়েছে। অনেকক্ষণ হলো, তারপরও এখনো সেন্স ফেরেনি। কলেজ থেকে ফ্রেশ হয়ে নিচে যেতে গিয়ে হঠাৎ মাথাটা ঘুরে যায় তনুজার। তারপর জ্ঞান হারায়। অনেকক্ষণ পর সবে জ্ঞান ফিরল। তনুজা বিছানায় শুয়ে আছে। নূরজাহান বেগম মাথার পাশে চিন্তিত মুখশ্রীতে বসে। জ্ঞান ফেরার পর বেশ কয়েকবার মনে মনে আল্লাহকে শুকরিয়া জানিয়েছে। শিরিন সুলতানা বেডের পাশে দাঁড়িয়ে। জ্ঞান ফিরতেই সবাইকে নিজের রুমে দেখে তড়িঘড়ি করে দুর্বল শরীর নিয়েই উঠে বসতে নেয় তনুজা। সেই সময় নূরজাহান এক হাত দিয়ে থামিয়ে দিয়ে বললেন, আহ থাক, ওঠা লাগবে না, শুয়ে থাকো, তুমি বিশ্রাম নাও। তা নাত বউ, হঠাৎ কি হয়েছিল? তনুজা মিহির স্বরে জবাব দেয়, তেমন কিছু না দিদুন, হঠাৎ মাথাটা ঘুরে গিয়েছিল। নূরজাহানের চোখে মুখে হঠাৎ খুশির ঝিলিক দেখা যায়। কণ্ঠে আমোদ ঢেলে শুধলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তা নাত বউ, কতদিন হলো? পরীক্ষা টরীক্ষা করেছো কি? তনুজা সরল চোখে নির্বোধের মতন চেয়ে রইল। নূরজাহান তনুজার অভিব্যক্তি পড়ে নেয়। তার মানে তনুজা বোঝেনি তার প্রশ্ন। এবার একটু ফিসফিসিয়ে বলল, আরে বুঝিনি, বলছি কতদিন পোয়াতি তুমি?
তনুজার চোখ গোল্লা গোল্লা হয়ে যায়, সাথে মুখটা হা হয়ে আসে। তনুজা তৎক্ষণাৎ মাথা দুদিকে নাড়িয়ে বলে উঠল, না না, ইয়ে মানে দিদুন ওরকম কিছু নয়। নূরজাহান বেগম ঠোঁট উল্টে বললেন, ডাক্তার দেখাইছো? বিয়ের পর মাথা ঘোরা এসব এমনি এমনি হয় না, ছোট মানুষ টের পাচ্ছ না তাই। যাই হোক, দাদু ভাই আসুক, তারে বলি ডাক্তারের কাছে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে। তনুজা অপ্রস্তুত হয়, অসহায় চাহনিতে চেয়ে ঠোঁট নাড়িয়ে বলল, দিদুন ওরকম কিছু নয়, ওনাকে এসব বলবেন না প্লিজ, এমনিতেই মাথা ঘুরে গিয়েছিল তাই। শিরিন সুলতানা চ শব্দ উচ্চারণ করে শাশুড়িকে উদ্দেশ্য করে বললেন, আহ মা, কি বলছেন? এমনিতেই মাথা ঘুরে যেতেই পারে। আর ওদের বিয়ে মাত্র 1.5 মাস পেরিয়েছে, এখনো 2 মাসও হয়নি। ছেলের বউকে থামিয়ে দিতে একটু মোটা গলায় বললেন, তুমি থামো তো, 1.25 মাস কম কোথায়? যেখানে আমার বড় খোকা আমার বিয়ের 1 মাসের মধ্যেই আমার গর্ভে আসে। ইভান ত্রস্ত পায়ে সিঁড়ি ডিঙিয়ে উঠে আসে, লম্বা লম্বা কদম ফেলে রুমে ঢোকে। রুমে পা দিয়ে পরপর মামনি দিদুনকে দেখে, তারপর তনুজাকে শোয়া অবস্থায় বিছানায় দেখতে পায়। লম্বা শ্বাস ফেলে ইভান, কণ্ঠে তার এক রাশ উদ্বেগ প্রকাশ পায়। কি হয়েছে তনুজার? হঠাৎ করে কি করে সেন্সলেস হলো? কণ্ঠ শুনে তাকাতেই তনুজার দৃষ্টি মিলল ইভানের দৃষ্টিতে। ঘর্মাক্ত মুখ, কপালের উপর এলোমেলো চুল, চোখে মুখে চিন্তার ছাপ। তনুজার শীতল চাহনিতে নির্নিমেষ চেয়ে রইল তার জন্যে চিন্তাগ্রস্ত, উদ্বিগ্ন হয়ে কাঁচ ফেলে ছুটে আসা মানুষটার পানে। অদ্ভুত একটা শীতলতা বয়ে যায় তনুজার তনু মনে। শিরিন সুলতানা অমায়িক হেসে আদুরে গলায় বললেন, ইভান বাবা আসছো? আমি এক্ষুনি তোমাকে ফোন দিয়ে জানাতে চাচ্ছিলাম তনুজার জ্ঞান ফিরেছে। এই তো একটু আগেই জ্ঞান ফিরেছে তনুজার। তবে আসছো ভালো হয়েছে, সময় করে তনুজাকে একবার ডক্টর দেখিয়ে আনিও। ঠিক আছে মামুনি। নূরজাহান বেগম গমগমের স্বরে বললেন, দাদু ভাই, আমি বলি কি আজই নিয়ে যাও। মাথা ঘুরে যাওয়া মানে মনে হয় নাতবউ অন্তঃসত্ত্বা হয়েছে, ঠিক মতো খেতেও দেখি না। তাই ডক্টর দেখিয়ে একদম নিশ্চিত হয়ে আসো, সাথে মিষ্টি নিয়ে আসো। ইভানের চোখ দুটো কোটর ছাড়িয়ে বেরিয়ে আসার জো হয়। বিস্ময়ে চোখ বড় বড় হয়ে যায়, অপ্রস্তুত হয়, খালি গলায়ও কেমন বিষম লাগে। সহসা খুক খুক করে কেশে উঠল ইভান। পরপর নিজেকে সামলে অপ্রস্তুত কণ্ঠে বলে ফেলল, হোয়াট? দিদুন কি যা তা বলছো? কি করে? তনুজা লজ্জায় আর অস্বস্তিতে মাথা নুইয়ে নিল। নূরজাহান এক গাল হেসে বলল, নাতবউকে প্রথম থেকেই বাচ্চা কাচ্চা নেয়ার কথা বলেছিলাম। তোমাদের বাচ্চা নিজে চোখে দেখে যাওয়ার বড় শখ ছিল আমার। যাকগে, আল্লাহ মনে হয় সেই শখ পূরণ করতে চাইছেন। অবাকে বিস্ময়ে ইভানের চক্ষু চরক গাছ। ইভান নিষ্প্রভ চাহনিতে তনুজার দিকে চাইল। তনুজা অসহায় ফেস করে মাথাটা আল গোছে দুদিকে ঘুরায়, নীরবে জানান দেয়, না না না, এরকম কিছু নয়। শিরিন সুলতানা গলা খাকারি দিয়ে বললেন, ইভান, আমার মনে হয় এমনিতেও তনুজাকে একবার ডক্টরের কাছে চেক আপ করতে নেওয়া জরুরি। হঠাৎ মাথা ঘোরানো, জ্ঞান হারানো ভালো লক্ষণ নয়। শিরিনের কথার মাঝেই ইভান বলল, মামুনি ঠিক বলেছে। তনুজা তুমি রেডি হয়ে নাও। নূরজাহান ফোরন কাটলেন, ওই যে ছোট বৌমার বান্ধবী এক ডাক্তার নিয়ে আছে না, তার কাছে নিয়ে যাও। হ্যাঁ, সুখবর শুনলে ফোন করে সাথে সাথে জানাবা। আর আসার সময় 2 হাত ভর্তি মিষ্টি আনবা। সুখবর শব্দটি শুনে ইভানের খবর খারাপ হচ্ছে, কেমন টেনশন হচ্ছে। ঋতুতে হেমন্তকাল। বিকাল থেকেই আকাশে একদল কালো মেঘের আনাগোনা চলছিল। গোধূলি লগ্ন পেরিয়ে বসুন্ধরায় সন্ধ্যা নামতেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। সন্ধ্যা থেকে এক টানা 1.5 ঘন্টা ধরে ঝিরিঝিরি বৃষ্টি আর সাথে দমকা হাওয়া বইছে। ভরা কার্তিকে হঠাৎ করেই বৈরী আবহাওয়ার দেখা মিলল। রাতে পিচের ভেজা রাস্তায় কৃত্রিম আলোতে বৃষ্টির পানি চিকচিক করছে। ঠান্ডা ঠান্ডা চমৎকার পরিবেশ। এই
সুন্দর চমৎকার আবহাওয়াতেও ইভানের ভিতর কেমন অস্থিরতা কাজ করছে। কপালে মুক্তোর মতন বিন্দু বিন্দু ঘাম জমেছে। দিদুনের ওভাবে বলাই ভিতরে ভিতরে টেনশন হচ্ছে তার। যতক্ষণ না শিওর হচ্ছে ততক্ষণে স্বস্তি মিলবে না, এটা নিশ্চিত। ইভান দক্ষ হাতে ড্রাইভ করছে, সম্পূর্ণ মনোযোগ তার পাশে বসা রমণীতে। নিম্নাষ্ঠে দাঁত বসিয়ে এক পলক কোনা চোখে পাশের সিটে বসা তনুজার দিকে চাইল। পর পর নজরে আসলো ক্লান্তি আর অবসাদে চেয়ে থাকা একটি মায়াবী মুখশ্রী। নিমেষেই অস্থিরতা দূর হয়ে সেখানে মায়া আর একটা সুপ্ত অনুভূতি জন্মালো ইভানের হৃদগহীনে। পরপর শ্বাস টেনে নিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দেয় সে। ঢাকার নামি দামি আভিজাত্যপূর্ণ স্কয়ার হাসপাতালের পার্কিং লনে গাড়িটা পার্ক করে ভিতরে যায়। লিফটে করে 7 তলাতে কাঙ্ক্ষিত চেম্বারটির সামনে আসে। রিসেপশন ডেস্কের গার্লের সাথে কথা বলতে থাকে ইভান। তনুজা ডোরের পাশে বড় নেম প্লেটে নজর বোলায়। গাইনোকোলজিস্ট ডক্টর সাবরিনা খানম। নামের সাথে ডিগ্রিগুলো দেখে বলার অপেক্ষা রাখে না, বেশ অভিজ্ঞতা সম্পন্ন নাম করা ডক্টর। ডেস্কে দায়িত্বে থাকা মেয়েটি ঠোঁটের কোণে মিষ্টি হাসি টেনে কোমল স্বরে বলল, ভিতরে পেশেন্ট আছে স্যার, প্লিজ আপনারা বসুন। আমি ম্যামকে আপনাদের কথা বলেছি। ইভান প্রত্যুত্তরে বলল, থ্যাঙ্কস। মেয়েটির ঠোঁটের কোণের হাসি চওড়া হয়। ওয়েলকাম। ইভান পর পর এক হাত দিয়ে ইশারা করে তনুজাকে উদ্দেশ্য করে বলল, তনুজা, তোমাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে, চলো বসবে। তনুজা পলক তুলে তাকিয়ে নীরব সম্মতি দেয়। ওয়েটিং চেয়ারে পাশাপাশি দুজনে বসে। না চাইতেও কেন জানি ইভানের টেনশন হচ্ছে। কোথাও শুনেছিল আগের দিনের মানুষ, বিশেষ করে মুরব্বীরা, এসব ব্যাপারে খুব অভিজ্ঞতা সম্পন্ন হয়। কোনো মেয়ের খাওয়া দাওয়া, শরীরের অবয়ব দেখে অনুমান করতে পারে মেয়েটি অন্তঃসত্ত্বা কিনা। আর দিদুন যেভাবে বলল, সেই শুনে তো ইভানের আকাশ সম চিন্তা হচ্ছে। চিন্তা নয়, বরং দুশ্চিন্তা হচ্ছে। ইভান বসে আরাম পাচ্ছে না, উসখুস করছে। এক পা চেয়ারে গা হেলান দিয়ে বসছে তো সোজা হয়ে, আবার হাত দুটো কাঁধের পিছনে দিয়ে পা টান টান করছে। ফের গুছিয়ে 2 হাতে মুখটা চেপে ধরে মাথা নুইয়ে আছে। সামনের চেয়ারে এক গর্ভবতী মহিলা বসে। পেট দেখেই অনুমান করা যায় ভরা পেট তার। তবুও মহিলাটা ইভানের মতো এরকম উসখুস আর নড়াচড়া করছে না। 10 মাসের গর্ভবতী মহিলার থেকেও বেশি নড়াচড়া ইভান করছে। তনুজা আর চোখে ইভানের হাঁসফাঁস নোটিশ করলো, তবে কিছু না বলে নিশ্চুপ রইল। ইভান চোখ বন্ধ করে কিছু মনে করতে থাকে। এক বিছানায় থাকে তারা, আর ড্রিঙ্ক করে আসে। ড্রিঙ্ক করলে তো সবকিছু মেমোরিতে থাকে না। ইভানের ইচ্ছে করছে তনুজাকে শোধাতে। আমি তো তেমন কিছুই মনে করতে পারছি না। কখনো কি ড্রাঙ্ক অবস্থায় থাকাকালীন তোমাকে ছুঁয়েছিলাম? আমার মনে না থাকলেও তোমার তো মনে থাকার কথা। পরপর নির্বোধের মতো এহেন ভাবনা মস্তিষ্কে আসতেই ইভান মনে মনেই নিজের মাথায় নিজেই চাটি দেয়। কি অদ্ভুত চিন্তা ভাবনা আসছে তার মধ্যেই। ডাক আসতেই তার আজগুবি ভাবনার ছেদ ঘটে। দুজনে ভেতরে যায়। ইভান তনুজাটা এক হাতে টান দিয়ে তনুজাকে ইশারা করে। পরপর দুজনে ভেতরে যায়। ইভান নম্র স্বরে সালাম দেয়। ডক্টর সাবরিনা অমায়িক হেসে উত্তর দেন, সাথে মিষ্টি হেসে স্বাগত জানান। শিরিনের পরিচিত সাবরিনা, ওদের ফ্যামিলির সাথে ভালো একটা সম্পর্ক আছে, তাই আগে থেকেই চেনা জানা। পৌর সাবরিনা মুখে একটা আভিজাত্যের ছাপ, ব্যবহারও বেশ অমায়িক, কণ্ঠে ছড়ল আন্তরিকতা। প্লিজ টেক সিট। থ্যাঙ্কস। ইহান তনুজা পাশাপাশি চেয়ারে বসলো। সাবরিনা আলতো হেসে বলল, শিরিন বিকেলে ফোন দিয়েছিল, তুমি আসছো জানাতে। একটু থেমে তনুজার দিকে এক পলক তাকিয়ে ফের বলল, মাশাআল্লাহ বৌমা, কিন্তু দারুণ হয়েছে, ভারী মিষ্টি দেখতে। সামনের উপর প্রশংসায় তনুজা একটু অপ্রস্তুত হয়, তবে ইহান স্বাভাবিক থাকে। বিনিময়ে বলে, থ্যাঙ্কস আন্টি। শুধু শুকনো থ্যাঙ্কস দিলে চলবে না বেটা, দাওয়াত কিন্তু মিস করে গিয়েছি। কবজি ডুবিয়ে খাওয়া কিন্তু পাওনা রয়ে গিয়েছে। সাবরিনা রসিকতা করে বলেন। ইভান স্বল্প হাসল, বলল,
শিওর শিওর আন্টি। তনুজার একটু লজ্জা লজ্জা লাগছিল। সাবরিনা অমায়িক হাসলেন, কণ্ঠে আদর চড়িয়ে জিজ্ঞেস করলেন, এই রে, এত কথা বলছি, নামটাই তো এখনো জানা হলো না, কি নাম তোমার? তনুজা মিহি গলায় বলল, ফারিস্তা নূর তনুজা। নাইস নেম, তোমার মতোই ভারী মিষ্টি তোমার নামটা। তনুজা প্রত্যুত্তরে হালকা হাসলো। এরই মধ্যে সাবরিনা বেল বাজাতেই একজন নার্স আসে। তার রুটিন মাফিক সে পেশেন্টের ওয়েট আর ব্লাড প্রেশার মেপে নেয়। সাবরিনা তনুজার নাম, বয়স প্রেসক্রিপশনে লিখতে থাকে। নার্সটি বিপি বলতেই সাবরিনার কপালে ভাঁজ পড়ে। পরপর প্রেসক্রিপশনে বিপি টুকে রাখতে রাখতে বললেন, প্রেশার তো একদমই লো। সাবরিনা হাত দুটো টেবিলের উপর ভাঁজ করে রাখলেন। তনুজার দিকে মনোযোগ দিয়ে শুধালেন, আচ্ছা এবার বলো কি কি সমস্যা হয়? তার মধ্যেই ইভান বলে উঠল, আন্টি আপনি ওর থেকে সবটা শুনে নিন, আমি বাইরে ওয়েট করছি। তনুজাকে প্রাইভেসি দিতে ইভানের এরূপ বলা। সাবরিনা অমায়িক কণ্ঠে বলল, থাকতে পারো, আমার কোনো অসুবিধাই ছিল না। ইভান তনুজার দিকে চাইল, পরপর বলে উঠল, সমস্যা নেই আন্টি, আমি বাইরেই আছি। তনুজা সবটা বলে নিক, ততক্ষণে আমি আসছি। ওকে। ইভান এবার তনুজার দিকে চাইল। সে বলে, যা যা অসুবিধা হয় সবটা আন্টিকে খুলে বলো, কোনো কিছু লুকিও না, সবটা নির্দ্বিধায় বলো, কেমন? আর হ্যাঁ, আমি বাইরে আছি, নার্ভাস হইও না। তনুজা আর এক দফা বিস্মিত হয়, তাকে প্রাইভেসি দিচ্ছে, আবার এদিকে ভরসা আর সাহস বাণী আওড়াতেও ভোলেনি। বাইরের টিপটিপ বৃষ্টির সাথে হওয়া শীতল হাওয়ার মতোই তনুজার মনের কোণে শান্ত শীতল হাওয়া বয়ে যায়, সাথে শিহরিত হয়, আবেশিত হয় তনুজার অন্তরাত্মা। তনুজা চোখের পলক ফেলে ইশারাতে ঠিক আছে বোঝায়। কিছুক্ষণ পর তনুজাকে চেক আপ করার পর ডক্টর সাবরিনা ইভানকে ডাকে। ইভান চিন্তিত উদ্বিগ্ন মুখশ্রীতে বসে। সাবরিনা আলতো হেসে বলতে থাকে, শিরিনের সাথে কথা বলার সময় তোমার দিদুন পাশে ছিলেন, আন্টি ফোন নিয়ে কথা বলছিলেন। তনুজা এবার লজ্জা পেল, না জানি দিদুন কি কি বলেছে। সাবরিনা বলতে থাকে, আন্টিকে বলো অমন কোনো সুখবর নেই, অমন কিছু বলতে পারলে আমার নিজেরই ভালো লাগতো। ইভানের মাথার উপর থেকে চিন্তার পাহাড়টা দূর হয়। পরপর স্বস্তির নিঃশ্বাস ফেলে মনে মনে আওড়ায়, আলহামদুলিল্লাহ, যা কিনা কারো কর্ণগোচর হয় না। সাবরিনা মুখভঙ্গি সিরিয়াস করে বলতে থাকেন, যাই হোক, এখন আসল কথায় আসি। পেশেন্টের প্রেশার লো, আর কোনো কারণে খুব বেশি চিন্তা করে হয়তো। আমি কয়েকটা টেস্ট দিচ্ছি, সেগুলো আজই করে নিও। এখন কিছু মেডিসিন দিচ্ছি, সেগুলো চলবে। আর টেস্টের রিপোর্টগুলো আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করো, আমি দেখে নিউ মেডিসিন অ্যাড করে দেব। আর হ্যাঁ, ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে, পুষ্টিকর খাবার ফলমূল বেশি বেশি খেতে হবে। পেশেন্টের শরীর খুব উইক, রেস্টে থাকতে হবে। ইভান কৃতজ্ঞতার দৃষ্টিতে চাইল। থ্যাঙ্কস আ লট আন্টি। ওয়েলকাম বাচ্চা। কিছু সৌজন্যমূলক আচরণ করে বের হয় ওরা। পরপর রিসেপশনে গিয়ে বিল পে করে প্যাথোলজিতে যায়। টেস্টের জন্য স্যাম্পল হিসেবে ব্লাড কালেক্ট করা হয়। এদিকে বেশ ভালোই রাত হয়ে আসছে, বৃষ্টির বেগ বেড়েছে। ছমছমিয়ে বৃষ্টি হচ্ছে, কাচের দেওয়ালে চোখ পড়তেই বৃষ্টির অবস্থা ঠাউর করে ইভান। এদিকে তনুজার বিশ্রাম প্রয়োজন, এখানে এভাবে বসে থাকলে অসুস্থ হয়ে যেতে পারে, সেই ভেবে ইভান ভ্রুকুটি করে বলল, তনুজা। তনুজার চোখের পাতা ভারী হয়ে আসছে, ঘন পল্লব টেনে তুলে অস্ফুটে আওড়ায়। ইভান দুই হাত প্যান্টের পকেটে গুজে শটান দাঁড়িয়েছিল। পরপর বাম হাতটা বের করে হাত ঘড়িতে সময় দেখতে দেখতে বলল, রিপোর্ট দিতে 2 ঘন্টার মতো লাগবে, অলরেডি 8:30 বেজে গিয়েছে। রিপোর্ট নিয়ে বাড়ি যেতে যেতে 10টা বেজে যাবে। আর তুমি তো অসুস্থ, এভাবে এখানে থাকলে সমস্যা হবে। তাই বলছি, কালকে সকালে অফিসে যাওয়ার পথে আমি রিপোর্টগুলো নিয়ে নেব। এখন চলো বাসায় যাওয়া যাক।
এসব কিছু যেন তনুজার কাছে অপ্রত্যাশিত। দাদি ছাড়া তার জীবনে তাকে নিয়ে কখনো কেউ এভাবে ভাবেনি। ঝুপঝুপ বৃষ্টির মধ্যে পার্কিং লনে আসতে গিয়ে তনুজা ইভান হালকা ভিজে যায়। ইভান সিটে বসে এক হাতে ভেজা চুলগুলো ঝেড়ে নিতে নিতে তনুজার দিকে তাকালো। তনুজার শীত শীত করছে, এমনিতেই দুর্বল শরীর, ঠান্ডা ওয়েদার, তার উপর কয়েক ফোঁটা বৃষ্টির পানি পড়েছে। তনুজা জবথব হয়ে বসে, একটা হাতের উপর অন্য হাতটা রেখে হালকা ঘষছে। আচমকা গায়ে উষ্ণতার ছোঁয়া পেতেই তনুজা চমকায়। পরপর অপ্রস্তুত হয়ে ঘাড় ঘোরাতেই ইভানের চোখে চোখ মিলল। ইভান ওর ব্লেজার খুলে তনুজার গায়ের উপর দিয়ে দেয়, শীতল কণ্ঠে বলল, তোমার বোধহয় শীত করছে, এটা জড়িয়ে নাও, উষ্ণতা অনুভব হবে, বেটার লাগবে। তনুজা ফ্যালফ্যাল করে কিছু পলক ইভানের শান্ত মুখের দিকে ঠাই চেয়ে রইল। ইভান সোজা হয়ে বসে গাড়ি স্টার্ট দেয়। তনুজা দুই হাতে ব্লেজারটা ভালো করে গায়ে জড়িয়ে নেয়। পরিচিত করা ম্যান পারফিউমের সুঘ্রাণটা তনুজার কাছে ভীষণ ভালো লাগছে। আচমকা তনুজা দুই হাতে ব্লেজারটা চেপে ধরে তারপর নাক টেনে সুঘ্রাণটা নেয়। কেমন এক টুকরো প্রশান্তিতে চোখ দুটো বুজে আসে তার। এভাবে চোখ বুজে থাকতে থাকতে অল্প সময়ের মধ্যেই তনুজা ঘুমিয়ে পড়ে। মাথাটা গাড়ির ঝাঁকুনিতে এদিক ওদিক গড়িয়ে পড়ছিল। ইভান আলগোছে তনুজার মাথাটা নিজের কাঁধের উপর রাখলো, এক হাতে আগলে নিল নিজের সহধর্মিণীকে। তনুজা ঘুমের মাঝে এক হাত দিয়ে ইভানের পেট পেঁচিয়ে শার্ট আঁকড়ে ধরে। বাচ্চাদের মতো ঘুমানো নিজের বইয়ের ঘুমন্ত মুখশ্রীতে চেয়ে ইভানের ঠোঁটে এক চিলতে হাসি ফোটে। এই মুহূর্তটা ইভানের কাছে বেশ ভালো লাগছিল। এক হাতে খুব স্লো স্পিডে ড্রাইভ করছিল। হঠাৎই হালকা ভলিউমে অরিজিৎ সিং এর গান চালু করে। तेरे बिना अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद, तुझसे जुदा अगर हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा, क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी, अब तुम ही हो। ইভানের অবচেতন মন গানের প্রতিটি লাইনে তনুজাকে কল্পনা করে। এই যে তনুজা বুকে আছে কেমন শান্তি 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 অনুভব হচ্ছে। আর এই মেয়েটির উপর শুরু থেকেই কেমন একটা দরদ অনুভব হয়। আদুরে একটা মেয়ে, না চাইতেও মায়ায় ফেলে দিয়েছে, একটু একটু করে মায়ায় জড়িয়ে নিয়েছে। এখন চাইলেও বোধহয় মায়া কাটানো সহজ নয়। পরের দিন টেস্টের রিপোর্টগুলো ইভান নেয়। এমনিতেই তেমন কোনো সমস্যা নেই, প্রেশার লো, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ একটু কম ছিল। ইভান ডক্টরের সাথে কনসাল্ট করে। ডক্টর বলেন, চিন্তার কোনো কারণ নেই, মেডিসিনগুলো নিলে আর পুষ্টিকর খাবার খেলে ঠিক হয়ে যাবে। ইদানিং রাতে বাড়ি ফিরেই ইভানের প্রথম প্রশ্ন থাকে, ঠিকঠাক ওষুধ খেয়েছো আর ডিম দুধ খেয়েছো তো? ইভানের কেয়ারে দিন দিন তনুজা আবেগ আপ্লুত হয়ে পড়ছে। এতটা আদর যত্ন যে তার আশাতীত ছিল। তবে মাঝে মধ্যে ভয় হয়, এতটা স্বাভাবিক জীবন কি তার ভাগ্যে সইবে? না জানি ভাগ্য তাকে কখন আবার কোথায় নিয়ে দাঁড় করায়। এই ভয়ে তনুজা সারাটাক্ষণ তটস্থ থাকে, অজানা ভয়ে বারংবার আতঙ্কিত হয়। 3 সপ্তাহ খানিক পর রৌদ্র উজ্জ্বল ঝরঝরে সুন্দর একটা দিন, ঝকঝকে ফকফকা পরিষ্কার আকাশ। সময়টা সকাল 10টা নাগাদ। নীতি আর নৃত্য দুই বোন গার্ডেনে। নীতি গতকালই বাড়িতে আসছে। দুই বোন চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ফুল দেখছে আর গল্পের ঝুড়ি নিয়ে বসেছে। নৃত্য জমে রাখা সব গল্প উগরে দিচ্ছে। এই কয়দিনে কোথায় কি ঘটেছে, পাশের বাসার রুম্পা কোথায় ডেটে গিয়েছে, সব আপডেট জানাতে থাকে আপুকে। নীতি বিরক্ত হয়ে ধমক দিয়ে বলল, থামবি তুই? মানুষের বাড়ির খবরাখবর বাদ দিয়ে নিজের বাড়ির আপডেট দে। ছোট মির্জার কি খবর তাই বল। সে কি ইউএসএ চলে যাচ্ছে? তার ডিসিশন চেঞ্জ হচ্ছে না?
শেষের কথাগুলো বলতে গিয়ে নীতির মুখটা ম্লান হয়ে আসে। নৃত্য ঠোঁট উল্টে বলল, দিব্য ভাইয়ের কথা বলছো? হ্যাঁ, সে তো কাগজপত্র অলরেডি জমা দিয়েছে। ইভেন তার ইউএসএ থাকা মামাকে দিয়ে দ্রুত ভিসা পাওয়ার জন্য ব্যবস্থা করছে। মামি বারণ করছে, তারপর মামাও, কিন্তু সে শুনছে না বারণ। আমি যতদূর জানি এই তো ডিসেম্বরের মধ্যে সে চলে যাবে। নীতির বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল, মুখটা বেদনায় বিবশ হয়ে আসে। সুন্দর ঝলমলে পরিবেশটা মুহূর্তেই বিষাদ আর বেদনায় নীল হয়ে ওঠে। নৃত্য হঠাৎ উৎফুল্ল হয়ে বলল, এই আপু, চলো ফুল গাছে পানি দে। মনের এক কোণে বেদনাটা লুকিয়ে রেখে মুখে জোর করে হাসি ঝুলিয়ে নীতি বলল, ওকে, মোটরের সুইচ দিয়ে আয়। নূরজাহান আর দূরসম্পর্কের আত্মীয় এক বৃদ্ধা মহিলা বাসার ভেতর থেকে গল্প করতে করতে বেরিয়ে আসছিল। দুজনেই পান চিবুতে চিবুতে খোশ গল্প করছে। হঠাৎ নীতির দিকে নজর পড়তেই বৃদ্ধ মহিলা নূরজাহানকে উদ্দেশ্য করে বলল, ভাবি, ওটা তোমার নাতনি না? নূরজাহান গালে থাকা পানের পিক একটু একটু দূরে গিয়ে ফেলে আসলেন। গালটা মুছে বললেন, হ্যাঁ, কেন কি হয়েছে? মাশাল্লাহ, তোমার নাতনি তো দেখতে শুনতে বেশ সুন্দরী, আর বিয়ের উপযুক্তই তো দেখছি। তা বিয়ে শাদী দিবা না? আমার এক পরিচিত ভালো পাত্র আছে, বাপের বড় ব্যবসা, একমাত্র ছেলে, অগাধ ধন সম্পত্তিতে ভরপুর। বিয়ে শাদী তো ফরজ, তা বিয়ে তো দিতেই হবে। আর আমাদের মধ্যে নীতিই বিয়ের সিরিয়ালে আছে। ভালো সুপাত্র পেলে দিব, তবে অর্থ সম্পদের আগে ছেলের স্বভাব চরিত্র দেখতে হবে, কোন বংশের আচার ব্যবহার দেখতে হবে। আর নীতি আমাদের এখানে থাকলেও ওর বিয়ে শাদী এ সকল বিষয়ে ওর প্রধান অভিভাবক ওর বাবা। তাই আমি জোর দিয়ে কিছুই বলতে পারি না, আমার অধিকার নেই। শুনেছি ওর বাবা নাকি তার বন্ধুর ছেলের সাথে নীতির বিয়ে দিতে চায়, তাই আমি আর আগ্রহ নিয়ে এই ক্ষেত্রে আগাই না। নীতির কানে সবটা আসে, বিরক্তিতে চোখ মুখ কুচকায় নীতির, মনে মনে আওড়ায়, এই হলো এক সমস্যা। পুরো 14 গোষ্ঠী সহ আশেপাশের সবার নজর এখন আমার উপর। এই যে বিয়ের সিরিয়ালে এখন যে আমি। হঠাৎ নীতি চেঁচিয়ে বলতে থাকে, নানু আপু ভুল বললে তো, বিয়ের সিরিয়ালে আমি নই, বিয়ের সিরিয়ালে এখন তোমার ছোট নাতনি আছে, সে আমার থেকে বড়। কিন্তু নূরজাহান কপাল কুচকালেন, বললেন, বুদ্ধি শুদ্ধি তোমার দিন দিন বাড়ছে না তো কমছে? ছোট নাতি ছেলে আর তুমি মেয়ে, সেখানে তোমার সাথে ওকে ধরছো? ছেলে মানুষ কামায় রুজি করবে, তারপর তো বিয়ে থা করবে নাকি? এরই মধ্যে পানির পাইপ দিয়ে গল গল করে পানি পড়তে থাকে। নৃত্য বোধহয় সুইচ অন করে দিয়েছে। নীতি পাইপটা হাতে তুলতে তুলতে বলল, নানু আপু ঠিক এই জন্যেই তো তোমার ছোট নাতি দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাতে চাইছে। নূরজাহান নির্বোধের মতন চাইলেন। নীতি দাঁত কেলিয়ে বলল, এই যে কবে কামাই রুজি করবে, তারপর তোমরা তার বিয়ে দিবে, তাই তো সে রাগ করে দেশেই থাকতে চাইছে না। বলছি তাকে বিয়ে দিয়ে দাও, বউয়ের মাথায় হলেও মায়ায় হলেও বাইরে যাওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলবে সে। নূরজাহান দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাকে বিয়ে দিব, সে কি আমার কথা শুনবে? বড় নাতি তাও একটু আদ্রু আমার কথা শোনে, তাকে জোর করে হলেও আমি বিয়ে দিতে পেরেছি, কিন্তু ছোটটারে সম্ভব না। আমার কথা তো তার সহ্যই হয় না, তার সাথে তো আমার সম্পর্ক দা কুমড়া। নীতি সফেদ দাঁত বের করে বলল, আলবাত শুনবে। বিয়ের কথা কখনো বলেছো কি যে আগেই বলছো শুনবে না? আর আমার কি মনে হয় জানো, এই যে কদিন পর শীত আসছে, বিয়ের উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও আরো একটা শীত তাকে বউ ছাড়া কাটাতে হবে। সেই রাগ ক্ষোভ থেকে কিন্তু তোমার ছোট নাতি দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই বলছি, বাইরে না গিয়ে আশেপাশে সামনে পেছনে কত মিষ্টি মেয়ে আছে, তাদের মধ্যে থেকে। কথা বলতে বলতে ডান সাইডে ঘাটটা কিঞ্চিত ঘোরাতেই নীতির মুখটা হা হয়ে যায়। থতমত খায় সে। এক জোড়া অগ্নি চক্ষু তার দিকে তাক হয়ে আছে, এই যেন চোখ দিয়ে ভস্ম করে দিবে। নীতির সফেদ দাঁত বের করে হাসি হাসি মুখটা নিমেষেই মিলিয়ে যায়। ভয়ে নীতির পা দুটো কেঁপে উঠল।
দিব্য বাইরে যাওয়ার জন্য বেরুচ্ছিল। নীতির কথা শুনে চট করে মেজাজ চড়ে যায়। তাকে নিয়ে মেয়েটা একের পর এক আলতু ফালতু বলেই যাচ্ছে। ফোঁস করে নিঃশ্বাস ফেলে দিব্য চলে যেতে থাকে। নীতির গা হিম হয়ে আসছে। দিব্য নিশ্চয়ই কষিয়ে একটা রাম ধমক দিবে। দিব্য যত এগোতে থাকে নীতির ভয় বাড়তে থাকে। আজগুবি কথাবার্তা আজ একটু বেশিই বলে ফেলেছে। এই ভেবে নীতি হাতের পাইপটা নিয়েই দিব্যর দিকে পুরো ঘুরে দাঁড়ায়। ঘোরার ফলে পাইপের মাথা দিব্যর বরাবর হয়, আর অমনি একটা লঙ্কা কাণ্ড ঘটে যায়। দিব্যর গায়ে পানি ছিটিয়ে পড়ে। আচমকা পানি পড়ায় দিব্য গলা ফাটিয়ে চিৎকার করে বলে, হোয়াট রাবিশ, এটা কি করলি? নীতি ধপ করে হাতের পাইপটা নিচে ফেলে দেয় আর হাতের নখ দাঁত দিয়ে কামড়ে ধরে। তড়িঘড়ি করে বলে, সরি খেয়াল করিনি। দিব্য রাগে অজগর সাপের মতো ফুঁসতে থাকে। সে এখন রেডি হয়ে বাইরে যাচ্ছিল, আর এই নীতিটা তাকে ভিজিয়ে দিল। দিব্য পারছে না নীতিকে আস্ত কাঁচায় চিবিয়ে খেয়ে ফেলতে। তবে এই ফাজিল মেয়েকে এমনি ছেড়ে দিলে বড় বার বাড়বে। দিব্য দাঁতে দাঁত পিষে নীতির দিকে এগিয়ে আসলো। নীতি কাঁদো কাঁদো ফেস করলো, কণ্ঠটা সর্বাত্মক অসহায় করে বলল, সরি বললাম তো, এবারের মতো মাফ করে দাও। দিব্যর হৃদয় নরম হলো না। সে চোয়াল শক্ত করে উবু হয়ে পাইপটা হাতে তুলে নিয়ে নীতির মুখ বরাবর ধরল। এর মধ্যেই নৃত্য এসে একপাশে হা হয়ে দাঁড়িয়ে থাকে। বৃদ্ধা দুজনে কথা বলতে বলতে ওদিকে এগিয়ে গিয়েছে। চোখে মুখে পানি পড়তেই নীতি হাত দুটো নিজের মুখের উপর ধরল। পানির জন্য চোখ মেলে চাইতে পারছে না নীতি। হাত দুটো মুখের উপর রেখেই বলল, থামো প্লিজ, আমি পুরো ভিজে যাচ্ছি তো। দিব্য দাঁত কিরমিরিয়ে বলল, আমার সাথে ফাজলামো করার আগে মনে ছিল না? আর আমাকে নিয়ে সবসময় উল্টাপাল্টা বলা, হ্যাঁ? আর কখনো ফাজলামি হঠাৎ দিব্যের কথা থেমে যায়। এরই মধ্যে নীতি ভিজে একাকার। নীতির পায়ে সবুজ কুর্তি, গায়ে ওড়না ছিল না। আটোসাটো কুর্তি ভেজার দরুন মেয়েলি অবয়ব স্পষ্ট হয়। দিব্য তড়িৎ দৃষ্টি নামিয়ে নেয়। পাইপটা ছুঁড়ে গটগট পা ফেলে প্রস্থান করতে থাকে। থেমে উল্টো দিকে ঘুরেই থমথমে স্বরে বলল, সোজা রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিবি, আর 1 সেকেন্ডও যেন এখানে দেরি না হয়। ওপাশে সিকিউরিটি গার্ড আছে, এক্ষুনি ভেতরে যাবি। বাড়তি কথা না বলে দিব্য ওর মতো চলে যায়। নিচের দিকে নজর পড়তেই নীতির ভীষণ লজ্জা লাগে। পরপর চুলের খোপা খুলে কাঁধের দুপাশ দিয়ে সামনে চুল টেনে দেয়। অতঃপর এক দৌড়ে ভিতরে যেতে নেয়। রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে বড় বড় শ্বাস ফেলে নীতি। লজ্জা আর অস্থির মাঝেও দিব্যের প্রতি এক রাশ মুগ্ধতার সৃষ্টি হয়। তার অবচেতন মন আওড়ায়। একেবারেই ভুল কাউকে পছন্দ করিনি, সে এতটাও খারাপ নয়। সকালে নাস্তার টেবিলে সবাই শিরিন আর তনুজা সার্ভ করছে। ইভান, নীতি, নৃত্য, তামান্না আর নূরজাহান খাবার খাচ্ছে। শিরিন হঠাৎ ইভানকে উদ্দেশ্য করে বলল, ইভান, হ্যাঁ মামুনি বলো। আজকে তো আরকে গ্রুপের এমডি ছেলের এঙ্গেজমেন্টের পার্টি আছে। আমাকে সহ তোমার চাচুকে ইনভাইট করেছিল। তোমাকেও তো ইনভাইটেশন কার্ড দেওয়া হয়েছে। তোমার চাচু তো অফিসের কাজে বাইরে গিয়েছে, আর আমার শরীরটাও একটু অসুস্থ, তাই সম্ভব হবে না। তাই বলছি, ইনভাইটেশন রক্ষার্থে হলেও তুমি যেও, কেমন? ওকে মামুনি। আর হ্যাঁ, বলছি তনুজাকে সাথে নিও, যেহেতু ফ্যামিলি মেম্বার সহ ইনভাইট করা। ইভান এক পলক তনুজার দিকে চাইল, ফের শিরিনের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে মামুনি। রৌদ্র উজ্জ্বল ঝলমলে বিকাল। পুরো মির্জা বাড়ি জুড়ে শুনশান নীরবতায় আর নিস্তব্ধতায় ঘেরা। এই সময়টাতে বাড়িতে থাকা বেশিরভাগ সদস্য দুপুরের পর ভাত ঘুমে বিভোর থাকে। তনুজা আড়ামোড়া ভেঙে বিছানা ছেড়ে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানির ছিটা দিয়ে বেরোয়। ছাদ থেকে শুকনো কাপড় আনার উদ্দেশ্যে রুম থেকে বেরোতেই কলিং বেলের শব্দ কর্ণপাত হয়। নিচে কাউকে দেখতে না পেয়ে তনুজা এগিয়ে দরজা খুলতেই ক্যাপ মাথায়, হাতে প্যাকেট নিয়ে একটা ইয়াং ছেলে দাঁড়িয়ে, মুখে সৌজন্যমূলক হাসি ঝুলিয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম। তনুজা ভ্রুকুটি করে মিহি স্বরে জবাব দেয়, ওয়ালাইকুম সালাম। আমি পাঠাও থেকে আসছি, ডেলিভারি বয়। এই ঠিকানায় একটা পার্সেল পাঠানো হয়েছে। তনুজা ম্যাম আছেন? ওনার নামে পার্সেল এসেছে।
তনুজার মসৃণ কপালে পরপর দুটো ভাঁজ পড়ে, মনে মনে আওড়ায়। পার্সেল আমার নামে কে পাঠিয়েছে? প্রশ্নগুলো মনের এক কোণে ঠেসে রেখে মুখে বলে। জি আমি তনুজা। ছেলেটি অমায়িক কণ্ঠে বলল। এসএম গ্রুপ অফ কোম্পানি সিইও স্যার পাঠিয়েছেন। তৎক্ষণাৎ তনুজা মনে মনে আওড়ায়। ইভান। পরপর ফর্মালিটিস মেনটেন করে পার্সেলটা হাতে নিয়ে দৌড় বন্ধ করে ভিতরে যেতে থাকে। এক হাতে প্যাকেট, অন্য হাতে শাড়ির কুচি আগলে তনুজা ঠোঁট কামড়ে কিছু ভাবতে ভাবতে যাচ্ছিল। সিঁড়ির প্রথম ধাপে পা ফেলতেই চোখে পড়ে দিব্য নামছে। দিব্য এক পলক তনুজাকে দেখেই দৃষ্টি নামিয়ে নেয়। তনুজার হঠাৎ করেই অস্বস্তি হতে থাকে। তনুজা দৃষ্টি নত করে যেতে থাকে। দিব্য আশেপাশে না তাকিয়ে গটগট করে সিঁড়ির এক পাশ ঘেঁষে নামছে। অনেকেরই এভাবে না হলেও পরিবারের চাপে পড়ে পছন্দের মানুষকে ছেড়ে অন্য কারোর সাথে বাঁধতে হয় ঘর, সাজাতে হয় সংসার। সেখানে বিয়ের রাত থেকেই মেনে নিতে হয় স্বামী নামক পুরুষটিকে। অধিকাংশের ক্ষেত্রে ধীরে ধীরে ভালোবাসা জন্মায়, ভুলে যায় প্রথম ভালো লাগাকে। পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়া স্বামী নামক ব্যক্তিটিই হয়ে ওঠে সবচেয়ে কাছের আর আপনজন। তনুজা মন থেকে বিয়েটা মেনে নিয়েছে। সে তার জীবনটা স্বামী নামক ব্যক্তিগত মানুষটির সাথে গুছিয়ে নিতে চায়, রাখতে চায় না কোনো পিছু টান। তবুও দিব্যর সামনাসামনি হলে কেমন একটা অস্বস্তি হয় ওর। এমন না যে দিব্যর প্রতি কোনো ফিলিংস আর না তো দুর্বলতা এখনো আছে ওর মনে। তারপরও দিব্য সামনাসামনি হলে অস্বস্তিটা আপনা আপনি এসে হাজির হয়। হয়তো এই অস্বস্তি বোধটা সহজে কাটবে না, আজীবনেও অস্বস্তিটা যাবে কিনা তনুজা জানে না। ওদিকে দিব্যরও একই অবস্থা। দিব্য নিজের মনকে শাসিয়ে নিয়েছে, মানাতে চেষ্টা করে তনুজা এবারের বড় বউ, ইভানের বউ, ওর বড় ভাইয়ের বউ। তবুও দিব্য জানে ওরা দুজনে বাকিদের মতো সহজ কখনো হতে পারবে না। না তো তনুজা পারবে আর না তো দিব্য নিজে পারবে। তনুজার অস্বস্তি তারপর নিজের অস্বস্তি দূর করতেই দিব্যর ইউএসএ পাড়ি দেওয়ার সিদ্ধান্ত। সামনাসামনি দেখা না হলে দুজনের লাইফই সহজ হবে, এই ভেবে যত দ্রুত সম্ভব বাইরে চলে যাওয়ার তোড়জোড় শুরু করেছে দিব্য। সন্ধ্যা পেরিয়ে রাতের আধার নেমেছে অনেকক্ষণ হবে। ইভান কিছুক্ষণ আগেই বাসায় ফিরে তনুজাকে রেডি হতে তাড়া দিয়ে নিচে অপেক্ষা করছে। তনুজা বেশ সময় নিয়ে রেডি হয়। বিকেলে ইভানের পাঠানো শাড়ি আর হালকা অর্নামেন্টস তার গায়ে। অনেকটা সময় গড়িয়ে যাওয়ার পরও তনুজাকে নিচে আসতে না দেখে বিরক্তিতে চ শব্দ উচ্চারিত হয় ইভানের মুখে। এরই মধ্যে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দৃষ্টি আটকায় আলতো পায়ে হেঁটে আসা তনুজার পানে। ইভানের চুজ করা হাফ সিল্কের রেড মেরুন শাড়ি আর ফুল নেক ব্লাউজ তনুজার অঙ্গ প্রত্যঙ্গে। কানে ছোট ইয়াররিং, গলায় পেন্ডেন্ট, মুখে হালকা প্রসাধনীর ছোঁয়া, কোমর সমান ঘন কালো চুলগুলো ছেড়ে দেওয়া। তনুজা এগিয়ে আসতেই আরো স্পষ্ট হয় কৃষ্ণচূড়ার ন্যায় লাল টকটকে লিপস্টিকে রাঙানো ঠোঁট, কাজল কালো দুটো চোখ। কাজল কালো চোখে চোখ পড়তেই আচমকা ইভান নিস্তব্ধ হয়ে যায়। তনুজার চোখ পড়ে শ্যামবর্ণের সুঠামদেহী স্বামী নামক গায়ে কালো পোলো শার্ট, কালো প্যান্ট, উপরে কালো ব্লেজার। ইভানকে বেশ আকর্ষণীয় লাগছে। দুজনের চোখে চোখ মিলতেই অদ্ভুত অনুভূতি স্নায়ুতন্ত্রে কড়া নাড়ে ইভানের। কেমন নিস্তব্ধ হয়ে যায় ধূসর চোখ জোড়া। হৃদসায়রে উজ্জ্বল ঝড় বইছে ওর। কিছু পলক পর তনুজা দৃষ্টি নামিয়ে হালকা কেশে মৃদু স্বরে বলল, সরি একটু দেরি হয়ে গেল। পরপর সম্বিত ফিরে পেতেই ইভান এলোমেলো দৃষ্টি ফেলে। নিজেকে তথ্যস্থ করে রোলেক্স হাতঘড়িতে সময় দেখে নিয়ে বলল, প্রায় ঘন্টাখানেক হবে ওয়েট করছি, ফাইনালি এলে। আমি তো ভেবেছিলাম তুমি আবার ঘুমিয়ে টুমিয়ে পড়োনি তো। না মানে তোমার তো আবার রাত হওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ার রেকর্ড আছে। তনুজা অপ্রস্তুত হয়। হ্যাঁ, সে খুব ঘুম কাতুরে, তাই বলে সাজতে গিয়েও ঘুমিয়ে যাবে নাকি? আজব। আর মেয়েদের সাজগোজ করতে কত সময় লাগে তা ছেলেরা জানবে কি করে? তনুজা সহসাই বলে উঠল, হ্যাঁ আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, তাই বলে সন্ধ্যা রাতেই নয়। ব্যাপারটা এবার তাহলে যাওয়া যাক। দিদুনকে একবার বলে আসি। এমনিতেই লেট হয়ে গিয়েছে, আবার বলতে হবে না। আগে থেকেই তো দিদুন জানে, আর দিদুন এতক্ষণ এখানেই ছিল, মাত্র রুমে গিয়েছে। জানে তুমি আমার সাথে যাচ্ছ,
আর তুমি কোথাও নাইওরে যাচ্ছ না যে ঘটা করে বারবার বলে যেতে হবে। তনুজা সামান্য ঘাড় নাড়িয়ে ঠিক আছে বোঝায়। ইভান ব্যস্ত গলায় বলল, লেটস গো। কারওয়ান বাজারে অবস্থিত ঐতিহাসিক 5 তারকা প্যান প্যাসিফিক্স সোনারগাঁও হোটেলে এঙ্গেজমেন্ট পার্টির আয়োজন করা হয়েছে। রাতে চতুর্দিকে কৃত্রিম আলোয় হোটেলের পরিবেশটা বেশ জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে। নজর কাড়ে সৌন্দর্যে। তনুজা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। নামি দামি আভিজাত্যপূর্ণ লোকেদের মাঝে তার আনইজি হচ্ছে। বিজনেস পার্টনার সহ পরিচিত সবার সাথে বেশ অ্যাটিটিউড নিয়ে কুশলাদি বিনিময় করছে ইভান। সাথে নিজের স্ত্রী হিসেবে তনুজাকে পরিচয় করিয়ে দিচ্ছে। তনুজা মুখে সৌজন্যমূলক হাসি টেনে রেখে সালাম দিচ্ছে আর কারো প্রশ্নের উত্তর দিচ্ছে। ব্যাস এতটুকুই। আজকের অনুষ্ঠানের মধ্যমণি আর কে গ্রুপের এমডির ছেলে সাজ্জাদ ইভানকে দেখে এগিয়ে আসলো। হ্যান্ডশেক করার জন্যে হাত বাড়িয়ে বলল, আরে ইফতিয়ার ইভান যে, হাউ অ্যাবাউট ইউ? ইভান হাত মিলিয়ে বলল, আই এম ওয়েল, অ্যান্ড ইউ? আই এম ভেরি ওয়েল। তনুজার দিকে সাজ্জাদ কপাল কুঁচকে তাকাতেই ইভান ঠোঁট প্রসারিত করে বলল, মাই মিসেস। অফ বলে পরপর হাত বাড়িয়ে দেয়। হ্যালো ভাবি, আম সাজ্জাদ তালুকদার। ইভানের ভিতর কেমন জেলাসি ফিল হয়, রাগে কপাল টান টান হয়। মনটা খুব করে চাইছে তনুজা যেন করমর্দন না করে। ইভান 2 হাত প্যান্টের পকেটে গলিয়ে শটান দাঁড়িয়ে কপাল গুটিয়ে তনুজার দিকে চেয়ে। তনুজা জোর করে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, হ্যালো, আই এম ফারিস্তা তোর তনুজা। সাজ্জাদ হাতটা গুটিয়ে নেয়। মনে মনে অপমানিত বোধ করে সে। ওই তো তার উঠবি পরিচিত অপরিচিত কতজনের সাথেই নির্দ্বিধায় হাত মেলাচ্ছে। পরপর মুখে হাসি টেনে বলল, নাইস টু মিট ইউ। তনুজা বিনিময় সৌজন্যমূলক হাসার চেষ্টা করলো। সাজ্জাদ মুখে হাসি টেনে ইভানকে উদ্দেশ্য করে বলল, মিস্টার ইভান, এটা কিন্তু মোটেই ঠিক হয়নি। না জানিয়ে লুকিয়ে বিয়ে করে নিয়েছিস। দাওয়াত মিস করে গিয়েছি। ইভান আলতো হেসে অপ্রস্তুত হয়ে বলে, আসলে হঠাৎ করেই, তবে ব্যাপার না, সামনে বড় করে আয়োজন করা হবে, তখন দাওয়াতটা উসুল করে নেবেন। অপেক্ষায় থাকলাম। ইভান বিনিময় মেপে স্বল্প হাসলো। সাজ্জাদ ফের বলল, মিস্টার ইফতিয়ার ইভান, এনজয় দ্য পার্টি। ওদিকে আমাকে ডাকছে, আসছি। শিওর। ইভান সন্তুষ্ট চাহনিতে তনুজার দিকে তাকায়। এখানে উপস্থিত অধিকাংশ মেয়ে ড্রেসআপে মার্জিত নয়। শাড়ি পরা মেয়েদের পেট পিট বেরিয়ে আছে। অথচ ইভান খেয়াল করলো তনুজার পেট পিট কত সুন্দর ঢাকা, সুন্দর করে পিন আপ করা। অপরিচিত সবাই, তারপর সম্পূর্ণ ভিন্ন পরিবেশ। তনুজার অস্বস্তি বুঝতে পেরে তনুজার দিকে ঝুঁকে ফিসফিসিয়ে বলল ইভান, অস্বস্তি হচ্ছে তোমার? কষ্ট করে একটু মানিয়ে নাও প্লিজ। তাড়াতাড়ি চলে যাব, নার্ভাস ফিল করিও না, আমি আছি তো। ইভানের ভরসার বাণী নিমেষেই তনুজার অস্বস্তি অনেকটাই কমিয়ে দেয়। তনুজা সন্তুষ্ট চিত্তে আওড়ায়, সমস্যা নেই, ঠিক আছে। নিরিবিলি স্পেসের কর্নারের টেবিলের চেয়ারে বসে তনুজা। বিভিন্ন রঙের লাইটিংয়ে ফকফকা পরিষ্কার চতুর্দিক। লোকজনে গমগম করছে, সাথে হালকা মিউজিক বাজছে। ইভানের একটা কল আসায় কথা বলতে মাত্রই একটু ওদিকে গিয়েছে। এরই মধ্যে টেবিলের ফাঁকা চেয়ারে ওয়েস্টার্ন পোশাক পরিহিত একটা মেয়ে এসে বসলো। ওয়েটারকে ডেকে কিছু বলতেই মিনিট খানেকের মধ্যে রঙিন পানীয়ের ট্রে হাজির। মেয়েটি পায়ের উপর পা তুলে বসে ফোন স্ক্রল করতে থাকে আর কাচের গ্লাসে থাকা পানীয় খেতে থাকে। অনেকক্ষণ ধরে তনুজার গলাটাও শুকিয়েছিল। আলোয় তৃষ্ণা পেয়েছে, ভালোই তৃষ্ণা পেয়েছে। তনুজা টেবিলের উপর থেকে একটা গ্লাস হাতে তুলে নেয়। যেই চুমুক বসাবে সেই সেই সময় এই তনুজা, ওয়েট। খানিকটা দূরত্বে দাঁড়িয়ে ইভান ফোন কানে চেপে কথা বললেও নজর ছিল তনুজার পানে। তনুজার হাতে ওয়াইনের কাপ দেখতেই ওর চোখ বড় বড় হয়ে যায়। ফোনের ওপাশের ব্যক্তিকে আর কিছু না বলেই কল কেটে এগিয়ে আসে। তনুজা বুঝতে পারে না, তৃষ্ণা নিবারণের জন্যেও ও ওর মতোই ফের কোমল পানীয়ের গ্লাসটা মুখের সামনে ধরে। এর মধ্যেই ওর নরম হাতটা চট করে ধরে ইভান। তনুজা চোখ ঘুরিয়ে তাকায়। ইভান ব্যস্ত হয়ে তড়িঘড়ি করে বলল, আরে তোমাকে থামতে বললাম না, তারপরও এটা খেতে চাচ্ছ?
এটা রাখো রাখো। তনুজা ভ্রু ট্রু কুচকে নির্বোধের মতো চাইল, বিরক্ত কণ্ঠে বলল, আমার পানি পিপাসা পেয়েছে, তাই ভাবলাম এটা দিয়ে গলাটা ভিজিয়ে নি, কিন্তু বুঝতে পারছি না আপনি এভাবে আটকাচ্ছেন কেন। ইভান তনুজার থেকে গ্লাসটা নিয়ে টেবিলে নামিয়ে রাখলো। চেয়ারে বসতে বসতে চটজলদি ওয়েটারকে ডেকে বলল, মিনারেল ওয়াটার লাগবে, কুইক। বলার সাথে সাথেই সেকেন্ডের মধ্যে মিনারেল ওয়াটার হাজির হয়। ইভান বোতলের ক্যাপ খুলে তনুজার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও এবার তৃষ্ণা মেটাও। তনুজা কয়েক ঢোক খেয়ে বোতলটা নামিয়ে রেখে প্রশ্ন করে উঠল, বললেন না তো ওটা খেলে কি এমন সমস্যা হতো, উনি তো খাচ্ছে। মেয়েটিকে ইশারায় দেখিয়ে ফিসফিসিয়ে শেষের কথা বলে তনুজা। ইভান ডান ভ্রুটা বাঁকিয়ে বলল, ওটা সফট ড্রিঙ্কস ছিল না, ওটা ওয়াইন ছিল। একবার যদি ভুল করে ওটা খেয়ে নিতে তাহলে তো তোমাকে নিয়ে আমি সমস্যায় পড়ে যেতাম, কনফার্ম। তনুজার মৃগ আঁখিজোড়া বিস্ময়ে বড় বড় হয়ে যায়। ইভান বলতে থাকে, সঠিক সময় আমি না দেখলে এতক্ষণ এই ভরা মজলিসে তুমি নোরা ফাতেহির দিলবার দিলবার আর নয়তো তামান্না ভাটিয়ার বর্তমানে ভাইরাল গানে ডান্স শুরু করে দিতে। ইভান দুষ্টুমি করে বলে, থেমে তনুজার দিকে ঝুঁকে লো ভয়েসে বলল,